চারজন জয়েন করছো, নাজমুল, সাকিব। আচ্ছা, একটা কাজ করো, এই লাইভের লাইভের লিঙ্কটা কপি করে মেসেঞ্জার গ্রুপটায় দিয়ে দাও, বলো যে লাইভ ক্লাস শুরু হয়েছে, সবাই যেন দ্রুত জয়েন করে। হ্যাঁ, ভেরি গুড। আর যারা দেখতেছো একটু কাজ করো, কমেন্ট করে একটু জানাও যে তোমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সাউন্ড ক্লিয়ার এবং লেখাগুলা ক্লিয়ার কিনা, যদি সব ঠিক থাকে তাহলে বলো অল ক্লিয়ার। একটা কমেন্ট পাইলে আমি ক্লাসটা শুরু করে দিব। নাজমুল বলছে অল ক্লিয়ার, সো ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। 8জন দেখতেছো। আচ্ছা, ওকে। সো দেখো, আমরা আজকে পড়বো হচ্ছে আমাদের 8 নম্বর লেকচার, পরিমাণগত রসায়ন, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড লেকচার আমরা পড়বো। তো এখানে আমরা আজকেও 5টা কনসেপ্ট নিয়েছি। 1 নম্বর কনসেপ্টে যেটা, এটা বুয়েটে আসছিল একবার। তো প্রবলেমটা হচ্ছে এরকম যে একটা পেন্সিল দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েট লিখতে 0.55 মিলিগ্রাম গ্রাফাইট প্রয়োজন হয়। গ্রাফাইটটা বেসিক্যালি কি, গ্রাফাইটটা হচ্ছে এক প্রকার কার্বন, সলিড কার্বন বলে এটাকে। সো আমাদের প্রশ্ন হচ্ছে ওই লেখার মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা কত, কতটি কার্বন পরমাণু, আর অক্সিজেন দহন করলে তোমার এসটিপিতে উক্ত কার্বন পরমাণু সমূহ দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন কত। আচ্ছা, এই প্রবলেমটা আমরা সলভ করব। সলভ করার আগে পরিমাণগত রসায়নের মূল সংখ্যার একটা 14 গোষ্ঠী সমীকরণ আছে, ওই সমীকরণটা দেখাই। মূল সংখ্যা n, এটাকে অনেকভাবে প্রকাশ করা যায়। একটা প্রকাশ হচ্ছে w/m, একটা প্রকাশ হইতে পারে তোমার x/na, একটা প্রকাশ হইতে পারে তোমার v লিটারে 22.4, একটা প্রকাশ হইতে পারে তোমার এসভি। হ্যাঁ, মোটামুটি এই অনেক রকম ভাবে মূল সংখ্যাকে প্রকাশ করা যায়। এখানে এন হচ্ছে মূল সংখ্যা, w/m, ডাব্লিউ হচ্ছে প্রদত্ত ভর, যেই ভরটা দেওয়া থাকবে, এম হচ্ছে আণবিক ভর বা পারমাণবিক ভর, পরমাণুর বেলায় পারমাণবিক ভর, অণুর বেলায় আণবিক ভর। এই এক্সটা হচ্ছে অণু পরমাণুর সংখ্যা, এক্সটা হচ্ছে অণু বা পরমাণুর সংখ্যা। আচ্ছা, ওকে। অণুর বেলায় আহ, অণুর সংখ্যা, পরমাণুর বেলায় পরমাণুর সংখ্যা। এন এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, এর ভ্যালুটা কত আমরা কিন্তু জানি, 6.023 ইন্টু 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যা। এন এ নাম্বার অফ অ্যাভোগাড্রো বোঝায়। ভি লিটার, যদি আয়তন যদি লিটারে থাকে তাহলে তার নিচে 22.4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে মূল সংখ্যা পাবো। আর এস ভি, এস হচ্ছে ঘনমাত্রা, ভি হচ্ছে আয়তন, আয়তন এবং ঘনমাত্রা গুণ করে দিলে আমরা মূল সংখ্যা পাবো। তো এটা হচ্ছে মূল সংখ্যার মোটামুটি সব ধরনের একদম বেসিক সমীকরণগুলো আমরা এখানে লিখে রাখলাম। তো এখানে আমরা দেখি কোন অঙ্কটা, কোন ফর্মুলাটা আমাদের কাজে লাগে। সো এ এবং বি দুইটা অঙ্ক আমাদের দেওয়া। এতে বলা যে ওই লেখার মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা কত, কোন লেখার মধ্যে, এই যে লেখাটা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বুয়েট লিখতে তোমার 0.55 মিলিগ্রাম কার্বন প্রয়োজন হয়। সো বের করতে বলছে এখানে কার্বন পরমাণুর সংখ্যা কত। তাহলে অণু বা পরমাণুর সংখ্যা আমরা কই পাই, এই যে x/na, এই অংশটুকুতে পাই। আর এটার কি দেওয়া আছে দেখো, এই যে লেখাটা লিখতে পেন্সিল দিয়ে যখন আমরা লিখি, একটা পেন্সিলের তোমার একদম পেন্সিলের যে কি বলে এটাকে, আহ, ইয়েটার মধ্যে শীষ বলে বাংলায়, এই শীষটার মধ্যে যা কিছু থাকে বেসিক্যালি এগুলা কিন্তু গ্রাফাইট মানে শক্ত কার্বন থাকে। হ্যাঁ, সো ওইখান থেকে যে কি পরিমাণ কার্বন পরমাণু খরচ হইতেছে, ওই সেই সংখ্যাটা দেওয়া, যে সেখানে 0.55 মিলিগ্রাম গ্রাফাইট দরকার হয়। হ্যাঁ, তাহলে এর ভরটা দেওয়া, তাহলে যদি ভর দেওয়া থাকে আমরা এই অংশটুকু নিতে পারবো। তাহলে দেখো, মূল সংখ্যা সমান এটা, মূল সংখ্যা সমান এটা, তাহলে কিন্তু আমরা এই অংশটা সমান এই অংশটা নিয়ে নিতেই পারি। তাহলে এখান থেকে আমরা লিখবো এরকম, w/m is equal to x/na। তাহলে এই এক্সটা কি, পরমাণুর সংখ্যা, কার্বন পরমাণুর সংখ্যা বের করতে বলছে। তাহলে এখানে যে ভরটা আমরা নিব সেটা কিন্তু কার্বন বা গ্রাফাইটের ভরটাই নিব, এই যে এটার ভরটা আমরা নিচ্ছি। তাহলে এখানে প্রদত্ত ভর হচ্ছে 0.55 মিলিগ্রামে দেওয়া। তো মিলিগ্রামকে কিসে নিতে হবে, আগে গ্রামে নিতে হবে। তো গ্রামে নিলে কি করব, 10⁻³ দিয়ে গুণ করব, ডিভাইডেড বাই এম, পারমাণবিক ভর বা আণবিক ভর কার, কার্বনের। সো কার্বনের আণবিক ভর বা পারমাণবিক ভর তো আমরা জানি, সেটা হচ্ছে কত, 12, ইজ ইকুয়াল টু এক্স আমরা বের করতে চাই। এন এর ভ্যালুটা আমরা জানি, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, 6.023 ইন্টু 10⁻23। সো এখন যদি তুমি ক্যালকুলেটর চাপো, এখান থেকে তুমি কিন্তু এক্স এর ভ্যালুটা পেয়ে যাবা। তো এক্স এর ভ্যালুটা আসবে হচ্ছে এরকম, 2.76 ইন্টু 10⁻19t। তাহলে তুমি পেয়ে যাবা তোমার ওই লেখার মধ্যে কতগুলা কার্বন পরমাণু আছে, এই এতগুলো, 2 হ্যাঁ অল ক্লিয়ার আছে, ঠিক আছে। সো কার্বন পরমাণু থাকবে কতগুলো, 2.76 ইন্টু 10⁻19t। হ্যাঁ,
সো এটা হচ্ছে আমাদের এ এর আনসার। বিতে বলা যে যদি অক্সিজেনে দহন করি, অক্সিজেনে দহন করে কি মানে মানে যে কোনো কিছুকে যদি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয় তাহলে অক্সিজেনের, হ্যাঁ নাজমুল আনসার ঠিক আছে 2.76। যদি যে কোনো কিছুকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করালেই কি বলে, দহন বলে। সো আমরা এই কার্বনকে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই, দহন করাই, তাহলে এসটিপিতে উক্ত কার্বন পরমাণু সমূহ দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন কত বের করতে হবে। আয়তনটা কত কি করাইলে, যদি আমরা দহন করাই অক্সিজেনের সাথে, তাহলে এই হচ্ছে আমাদের কার্বন, সলিড কার্বন। এটাকে যদি আমরা অক্সিজেনের সাথে দহন করাই তাহলে সেইখান থেকে আমরা জানি কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তো আমাদের বের করতে হবে যে এসটিপিতে উক্ত কার্বন পরমাণু সমূহ দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন কত। কোন গ্যাসটা, এই গ্যাসটা হচ্ছে কোনটা, কার্বন ডাই অক্সাইড গ্যাস। কার্বন, এটা সলিড কার্বন, এটাকে যদি বাতাসের অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করানো হয় তাহলে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। তো আমাদের বের করতে হবে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত। আচ্ছা, তো সেটা যদি আমরা বের করতে চাই, এই ফর্মুলাটা থেকেই দেখো না, এখানে কোথায় আয়তন আছে, এই অংশটুকুতে আয়তন আছে। আর এখন আমরা কি কি জানি, এখানে কি পরিমাণ কার্বন ইউজ হইলো সেটা কিন্তু আমরা এখানে জানি। তাহলে আমরা লিখতে পারি W/m = V/22.4। এখান থেকে কিন্তু আমরা এটার আয়তন পেয়ে যাব। তাহলে আমরা এটা লিখি W/m। তবে খেয়াল রাখতে হবে এই W এবং কার, এই কার্বনের। তাহলে WC/mc দিয়ে কার্বন বোঝাচ্ছি, কার্বনের প্রদত্ত ভর, কার্বনের আণবিক ভর ইজ ইকুয়াল টু, আমরা বের করব হচ্ছে ভি, কার ভি বের করব এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের, CO2 ডিভাইডেড বাই 22.4 করলেই কিন্তু আমরা আনসারটা পেয়ে যাব। তো এখানে তুমি ক্যালকুলেশন যদি করো, এই WC এর ভ্যালু আবার বসাই দিবা 0.55 ইন্টু 10⁻³ এটার ভ্যালু হচ্ছে 12। সো আমরা পাবো হচ্ছে VCO3টা শুধু অজানা 22.4। সো তুমি ক্যালকুলেশন করবা, করলে হচ্ছে VCO2 পেয়ে যাবা, মানে যে গ্যাসটা উৎপন্ন হবে তার আয়তনটা কত। আয়তনটা আসবে হচ্ছে মোস্ট প্রবাবলি এরকম 1.0267 ইন্টু 10⁻³ লিটার। হ্যাঁ, এইটা আসবে হচ্ছে আনসার। কি করলাম আমরা, বিক্রিয়াটা লিখলাম, বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখলাম যে এখানে 1 মোল কার্বন থেকে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। তাহলে এই 1 মোল কার্বন মানে কি, এটা দিয়ে প্রকাশ করতে পারি, 1 মোল কার্বনকে W/m দিয়ে প্রকাশ করতে পারি, আমরা জানি এই যে মোল সংখ্যা। তাহলে এখানে আমরা কার্বনের মোল সংখ্যা লিখছি, আর এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাসের মোল সংখ্যাকে কিভাবে প্রকাশ করতে পারি, মোল সংখ্যা সমান V/22.4। সো এটাকে এইভাবে প্রকাশ করলাম। তো এটাও 1 মোল, এটাও 1 মোল। সো আমরা লিখতে পারি এটা সমান এটা। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা VCO2 খুব ইজিলি পেয়ে যাব। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কনসেপ্ট। এটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল বিগত কোনো এক বছর 12-13 বা এরকম একটা সেশনে। সো এই হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট, হোপফুলি আমরা বুঝছি। এটা যদি বুঝি, এখন আমরা দেখব 2 নাম্বার কনসেপ্ট আমাদের ভেজাল নির্ণয়। সো ভেজাল নির্ণয়ের অঙ্কগুলো আসলেও একটু ভেজাইলা। তো তার জন্য যেটা করতে হবে, আমরা একটা সূত্র শিখবো, তার নাম হচ্ছে সহগ অনুপাত সূত্র। তোমরা এর আগে একাডেমিকে করছো, বড় করে করা শিখছো, বড় করে করতে গেলে আসলে প্যাচ লাগবে, বিশাল ঝামেলা হবে। তো আমরা যে সূত্রটা শিখবো, সূত্রটা হচ্ছে তোমার এইরকম, সহগ অনুপাত সূত্র বলে এটাকে, এটাকে হচ্ছে মূল সংখ্যা তুল্য সংখ্যা সূত্র বলে। সো আমরা সূত্রটা আগে লিখি। সূত্রটা হচ্ছে তোমার N1E1 is equal to N2E2। N1টা কি, N হচ্ছে মূল সংখ্যা, এই E হচ্ছে তুল্য সংখ্যা। তো তুল্য সংখ্যা নতুন আরেকটা কনসেপ্ট। আর এখানে N2E2 এটা হচ্ছে প্রথম যে জিনিসটা থাকবে প্রথম উপাদানের জন্য, এটা দ্বিতীয় উপাদানের জন্য। আচ্ছা, যে কোনো কিছুর মূল সংখ্যা এবং তুল্য সংখ্যাকে গুণ করে দিলে তোমার এটা, হ্যাঁ এরকম আমরা লিখতে পারি। সো N1E1 হচ্ছে প্রথমটার মূল সংখ্যা তুল্য সংখ্যা, N2E2 হচ্ছে দ্বিতীয়টার মূল সংখ্যা এবং তুল্য সংখ্যা। তো তুল্য সংখ্যা কনসেপ্টটা একটু নতুন। তুল্য সংখ্যা কি, তুল্য সংখ্যা হচ্ছে কোন একটা অ্যাসিড বা ক্ষার যতগুলা আয়ন অপসারিত করতে পারে। মানে ধরো এরকম যে H2SO4, সো H2SO4 কে যদি আমরা বিশ্লিষ্ট করি কি পাবো, 2H প্লাস SO4 2 তাহলে H2SO4 এর তুল্য সংখ্যা হবে হচ্ছে 2। মানে অ্যাসিড যতগুলা H+ আয়ন দান করতে পারে বা ক্ষার যতগুলা OH- আয়ন দান করতে পারে এগুলা হচ্ছে ওর তুল্য সংখ্যা। আবার লবণের বেলায়, লবণ বা ধাতুর বেলায় যতগুলা ধাতব আয়ন ছেড়ে দিতে পারে সেগুলাকে বলে তার তুল্য সংখ্যা। যেমন এখানে আমাদের যে জিনিসটা দেওয়া Na2CO3, তো NO2CO3 কে যদি আমরা বিশ্লিষ্ট করি কি পাবো দেখো, Na2CO3 কে যদি আমরা বিশ্লিষ্ট করি আমরা পাবো 2Na প্লাস হচ্ছে CO3 2 এরকম। তাহলে এখানে লবণ বা ধাতুর বেলায় কি বলছি, যতগুলা ধাতব আয়ন ছেড়ে দিতে পারে তাহলে 2টা সোডিয়াম আয়ন বের হচ্ছে এখান থেকে। তাহলে Na2CO3 এর তুল্য সংখ্যা কত হয়ে যাবে, 2।
আরো একটা জিনিস এখানে আছে HCl। সো HCl কে যদি আমরা লিখি কিভাবে লিখতে পারবো, H প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস, তাহলে HCl এর তুল্য সংখ্যা কত হবে, 1। হ্যাঁ, সেইভাবে তোমরা ক্যালকুলেশন করতে করতে মোটামুটি বুঝে যাবা তুল্য সংখ্যা নির্ণয়টা। আচ্ছা, তো এই সূত্রটা দেওয়া যদি আমরা সলভ করি খুব ইজিলি কিন্তু করতে পারবো। তো এখন প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে 1.881 গ্রাম ভেজালযুক্ত Na2CO3। তাহলে Na2CO3 এর মধ্যে ভেজাল আছে, কতটুকু ভেজাল আছে, এই এতটুকু ভেজাল আছে। তো এটাকে পানিতে দ্রবীভূত করা হয়েছে, পানিভূত দ্রবীভূত করলে তার আয়তন 250 সেন্টিমিটার পার সেন্টিমিটার কিউব করা হয়েছে। মানে Na2CO3টা বিশুদ্ধ না, এটাতে ভেজাল আছে, এটাকে পানিতে দ্রবীভূত করে ওর আয়তনটা করা হয়েছে 250 সেন্টিমিটার কিউব। হ্যাঁ, তো এই দ্রবণের 25 সেন্টিমিটার কিউব 0.1 মোলার ঘনমাত্রার HCl এর, হ্যাঁ, এই দ্রবণটার 25 সেন্টিমিটার কিউব মানে এর আয়তন দেওয়া, এর ঘনমাত্রা দেওয়া, এস এবং ভি দেওয়া, এই ঘনমাত্রার HCl এর 24.05 সেন্টিমিটার কিউব মানে HCl এর এখানে আয়তন দেওয়া এর দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করে। মানে এখানে আমরা যে Na2CO3 এর দ্রবণটা তৈরি করছি, এই দ্রবণের এতটুকু আয়তন, এতটুকু ঘনমাত্রা, HCl এর এতটুকু আয়তনের দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করে। হ্যাঁ, তাহলে আমাদের বের করতে হবে এটার ভেজালের শতকরা পরিমাণ কত। আমরা করব, তাহলে কি করলাম, এক পাশে আমরা দ্রবণের এই উপাদানগুলো নিব, তাহলে আমরা লিখবো এরকম যে Ne, এটা হচ্ছে Na2CO3 এর জন্য, আর এটা কাকে প্রশমিত করতে পারে, HCl কে। তাহলে আরেক পাশে লিখবো NeHCl। ওকে, সো এখন একটু ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে আমাদের যে দ্রবণটা দেওয়া, আমাদের যে দ্রবণটা দেওয়া, দেখো আমাদের বলছে এই দ্রবণের 25 সেন্টিমিটার কিউব, এই দ্রবণের 25 সেন্টিমিটার কিউব এটা 0.1 মোলার ঘনমাত্রার, মানে এই ঘনমাত্রাটা কার, এই ঘনমাত্রাটা কিন্তু এখানে একটা জিনিস ভুল করা যাবে না, এই 0.1 মোলার ঘনমাত্রাটা কিন্তু HCl এর, 0.1 মোলার ঘনমাত্রার HCl এর এতটুকু আয়তনের দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করে। কোন দ্রবণের কতটুকু অংশ, আমরা যে Na2C ভেজালযুক্ত Na2CO3 এর যে দ্রবণটা নিলাম, এটাকে পানিতে দ্রবীভূত করে আমরা আয়তনটা পাইছি এতটুকু। তো সম্পূর্ণ আয়তন না, আমরা এর মধ্যে 25 সেন্টিমিটার কিউব আয়তন নিব। তাহলে আমরা এর 25 সেন্টিমিটার কিউব আয়তনটা কি হবে, HCl এর 0.1 মোলার ঘনমাত্রার এত আয়তনকে সম্পূর্ণরূপে প্রশমিত করবে। তাহলে আমরা বিক্রিয়া যখন দেখাবো Na2CO3 কতটুকুর জন্য দেখাবো, 25 সেন্টিমিটার কিউবের জন্য দেখাবো। এখন এই 25 সেন্টিমিটার কিউবের মধ্যে বিশুদ্ধ, এটা তো তোমার একদম নির্ভেজাল না, এটা তো ঝামেলা আছে। যদি Na2CO3 যেটা, এটাতে যদি ভেজাল থাকে, এটার যে 250 cm কিউব দ্রবণ তৈরি করেছে, এটা তো নিশ্চয়ই ভেজাল আছে। আর এখান থেকে 25 সেন্টিমিটার কিউব দিয়েছি, তার মানে কি এখানেও ভেজাল আছে। তো বিক্রিয়া যখন করবে প্রশমিত অবস্থায়, তখন কিন্তু ভেজালটা না, আমাদের শুধু বিশুদ্ধ অংশটুকু নেওয়া লাগবে। কারণ প্রশমিত করতে হলে ভেজালটা কিন্তু তোমার, এটা একটা ক্ষার, দেখো এটা একটা অ্যাসিড, তাহলে তোমার ক্ষারের মধ্যে যে ভেজাল থাকবে, ভেজালটা কিন্তু অ্যাসিডকে প্রশমিত করতে পারবে না, শুধুমাত্র বিশুদ্ধ অংশটুকু অ্যাসিডকে প্রশমিত করতে পারবে। তাহলে এখানে 25 সেন্টিমিটার কিউবের মধ্যে কতটুকু বিশুদ্ধ আছে আমরা জানি না, তো এটা আমরা ধরে নিব, আমরা লিখবো যে ধরি, অঙ্ক কিন্তু এখান থেকে শুরু হয়েছে, আমরা লিখবো যে ধরি 25 সেন্টিমিটার কিউব দ্রবণে বিশুদ্ধ বিশুদ্ধ Na2CO3 আছে হচ্ছে x গ্রাম। তাহলে আমরা ধরলাম 25 সেন্টিমিটার কিউব দ্রবণে বিশুদ্ধ Na2CO3 হচ্ছে x গ্রাম। তাহলে এইখানে Na2CO3 এর মোল সংখ্যা, তুল্য সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা মোল সংখ্যা ওর জানি যে 25 সেন্টিমিটার কিউব দ্রবণে বিশুদ্ধ Na2CO3 হচ্ছে x গ্রাম। তাহলে উপরে বসাই দেবো এর প্রদত্ত ভর, আর নিচে হচ্ছে Na2CO3 এর আণবিক ভর। তো ওই যে মোল সংখ্যা n সমান সমান কি জানি, W/m, ওই ফর্মুলা অনুযায়ী এই n এর পরিবর্তে আমরা বসাচ্ছি প্রদত্ত ভর বা আণবিক ভর। তাহলে এটার প্রদত্ত ভর আমরা জানি না x, আণবিক ভরটা জানি, Na2CO3 এর আণবিক ভর যদি বের করো আসবে হচ্ছে মোস্ট প্রবাবলি 106 ইন্টু মূল সংখ্যা লিখলাম, ইন্টু হচ্ছে হচ্ছে কি, তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা Na2CO3 কত, এই যে এখানে আমরা বলছিলাম তুল্য সংখ্যা হবে হচ্ছে 2, ইজ ইকুয়াল টু n। HCl এর মোল সংখ্যা দেখো, এখানে HCl এর ঘনমাত্রা দেওয়া আছে, HCl এর আয়তন দেওয়া আছে। তাহলে আমরা মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু, এটাও জানি কিনা, ঠিক আগের পেজে আমরা পড়ছি মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু SV, যদি আয়তন এবং ঘনমাত্রা দেওয়া থাকে। তাহলে
HCl এর ঘনমাত্রা এবং আয়তন দেওয়া আছে, তাহলে এর ঘনমাত্রা কত 0.1, তাহলে এখানে বসাই দিব 0.1 ইন্টু এর ভি, এস বসাইছি, ভি বসানো লাগবে, ভি হচ্ছে আয়তন, সেটা কত 24.05, এটা আছে সেন্টিমিটার কিউবে। সো এটাকে আমরা যদি এসআই এককে নেই 1000 দিয়ে ভাগ করা লাগবে, এসআই এককে নেওয়া লাগবে, কারণ এগুলা কিন্তু এসআই ইউনিটসে আছে সবগুলা, সো এগুলাকে এসআই ইউনিটসে নেওয়া লাগবে। সেন্টিমিটারকে এসআই ইউনিট, সেন্টিমিটার কিউবকে এসআই ইউনিটসে নিলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমরা 24.05 ডিভাইডেড বাই 1000 পাবো এখানে। এটা কি লিখছি, এটা হচ্ছে এস, এটা কি লিখছি, এটা হচ্ছে ভি, তাহলে এন এর পরিবর্তে এস ভি লিখলাম। ই বাকি রইলো HCl এর তুল্য সংখ্যা কত, এই যে এখানে আমরা শিখছি HCl এর তুল্য সংখ্যা হচ্ছে 1। সো এবার আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে সবকিছু আমরা জানি শুধুমাত্র এক্স ছাড়া, তো এক্স এর ভ্যালুটা এখান থেকে বের হয়ে আসবে। এক্স এর ভ্যালুটা আসবে হচ্ছে তোমার এরকম 0.1275 গ্রাম, তাহলে এটা এক্স এর ভ্যালুটা হচ্ছে 0.1275 গ্রাম। এর মানে কি 25 সেন্টিমিটার কিউব দ্রবণে বিশুদ্ধ Na2CO3 হচ্ছে এই এতটুকু। তো 25 সেন্টিমিটার কিউবে যদি এতটুকু থাকে, তাহলে 250 সেন্টিমিটার পার কিউবে কত থাকবে, তাহলে 250 সেন্টিমিটার কিউব দ্রবণে বিশুদ্ধ Na2CO3 সমান কত হবে, দেখো 25 সেন্টিমিটার কিউব দ্রবণে এতটুকু, তাহলে তার এই ঐকিক নিয়মে তুমি খুব বুঝতে পারো 25 সেন্টিমিটার কিউবে বিশুদ্ধ হচ্ছে এই এতটুকু, তাহলে 1 মিটার কিউবে কত, 1 সেন্টিমিটার কিউবে কত, 250 সেন্টিমিটার পার কিউবে কত, তাহলে 25 সেন্টিমিটার কিউবে এতটুকু, 250 সেন্টিমিটার কিউবে কত হবে 0.1275 ইন্টু 10, আমি সিম্পলি ভাবে করে ফেললাম, তাহলে পাবো 1.27 গ্রাম। এটা অনেকে হয়তো বুঝো নাই, দেখো 25 সেন্টিমিটার কিউবে বিশুদ্ধ হচ্ছে এতটুকু, তাহলে 250 সেন্টিমিটার কিউবে বিশুদ্ধ কত হবে, 25-এর চেয়ে এটা কত 10 গুণ, তাহলে কি এটার সাথে 10 গুণ করে দেবো, দিলে আমরা এটা পেয়ে যাব। আর তুমি এইভাবে না বুঝলে ঐকিক নিয়মে করতে পারো, কোনো অসুবিধা নাই, লিখবা যে 25 সেন্টিমিটার কিউব দ্রবণে বিশুদ্ধ Na2CO3 হচ্ছে এত গ্রাম, সুতরাং 1 সেন্টিমিটার কিউব দ্রবণে কত, সুতরাং 250 সেন্টিমিটার কিউব দ্রবণে কত, তখন এটাই আসবে 1.27 গ্রাম। তো এটা হচ্ছে আমরা পাইছি যে 250 সেন্টিমিটার পার কিউব দ্রবণে বিশুদ্ধ আছে হচ্ছে এতটুকু, আর ভেজাল আছে কতটুকু প্রশ্নেই বলে দিছে। আমাদের বের করতে হবে Na2CO3 ভেজালের শতকরা পরিমাণ কত, তাহলে আমরা লিখব ভেজালের শতকরা পরিমাণ, ভেজালের শতকরা পরিমাণ হচ্ছে কতটুকু ভেজাল আছে, ভেজাল আছে হচ্ছে 1.881 গ্রাম। তাহলে আমরা যদি কোনো কিছুর মধ্যে কতটুকু ভেজাল আছে সেটা বের করতে চাই, কিভাবে বের করব, ভেজাল কতটুকু আর ওই জিনিসটার মোট ভর কতটুকু, তাহলে ভেজাল হচ্ছে 1.881, আর Na2CO3 মোট ভর যদি বের করতে চাই, দেখো এইটুকু হচ্ছে কি বিশুদ্ধ, তাহলে 1.27 যোগ মোট ভর যখন বের করব তখন কিন্তু বিশুদ্ধও থাকবে ভেজালটাও থাকবে, তাহলে বিশুদ্ধ Na2CO3 এতটুকু, ভেজাল হচ্ছে 1.881, আমরা বের করতে চাই ভেজালের শতকরা পরিমাণ, তাহলে ভেজালের শতকরা পরিমাণ সমান কি, উপরে থাকবে ভেজাল, নিচে থাকবে বিশুদ্ধ যোগ ভেজাল, মানে ওই জিনিসটার মোট ভর, ইনটু 100 করে দিলে আমরা পার্সেন্টেজে পেয়ে যাব। তো তুমি যদি ক্যালকুলেটর চাপো আনসার আসবে 59.60%, 59.60%। হোপফুলি সবাই বুঝতে পারছো। সো এই হচ্ছে আমাদের 2 নাম্বার কনসেপ্ট। এরপরও যদি কেউ না বুঝো আমাকে বলবা, বললে আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। আচ্ছা, তো এটা টাইনা টাইনা দেখবা, যদি কেউ না বুঝো ব্যাক করে, যেটা পরে রেকর্ড থাকবে, টাইনা আবার দেখতে পারো, অসুবিধা না। হ্যাঁ, তো এইগুলো আমাদের 2 নাম্বার কনসেপ্ট। এরপর আমরা যেটা করব 3 নাম্বার কনসেপ্ট। 3 নাম্বার কনসেপ্টটাতে দেখো এখানে মোলারিটি এবং নরমালিটি নিয়ে আসছি আমরা। মোলারিটি কি, নরমালিটি কি, এগুলো হোপফুলি তোমরা জানো, এগুলো সংজ্ঞা যে 1 লিটার দ্রবণে যদি তোমার যতটুকু এই দ্রবীভূত অবস্থায় থাকে সেটাকে মোলারিটি বলে। আর মোলারিটি বের করতে পারলে নরমালিটি খুব সহজ, আমরা দেখাই দেবো এখনই। তো চলো আমরা প্রবলেমটা করার চেষ্টা করি। এখানে যেটা করা আমাদের সেটা হচ্ছে 22.5 গ্রাম Na2CO3 10H2O, মানে এখানে সোডিয়াম কার্বনেট দেওয়া, বাট এই সোডিয়াম কার্বনেটটা হচ্ছে আর্দ্র, আর্দ্র মানে এটার সাথে 10 অণু পানি আছে, এটার মধ্যে তোমার এটা ভেজা অবস্থায় আছে, এটার সাথে 10 অণু পানি আছে। হ্যাঁ, তো বলেই দিছে যে 22.5 গ্রাম Na2CO3 10H2O পানিতে দ্রবীভূত করে
200 সেন্টিমিটার কিউব দ্রবণ প্রস্তুত করে দেখা গেল উহার ঘনত্ব 1.1.04 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়েছে। এটার ঘনত্বটা দেওয়া আছে। তো বের করতে হবে উক্ত দ্রবণে Na2CO3 এর নরমালিটি ও মোলারিটি কত। আমরা প্রথমে মোলারিটি বের করব। যদি নরমালিটি বেরও করতে দেয় তুমি প্রথমে মোলারিটি বের করবা। তো মোলারিটি কিভাবে বের করতে হয় যেন আমরা জানি, মোলারিটি হচ্ছে স্বাভাবিক যে ঘনমাত্রা, আমরা নরমালি ঘনমাত্রা যেটা ইউজ করি। দেখো আগের অঙ্কে আমরা ঘনমাত্রাকে কোন ইউনিটে প্রকাশ করছি, 0.1 মোলার। মোলার মানে এটা হচ্ছে মোলারিটি এককে ঘনমাত্রা। তো মোলারিটি এককে ঘনমাত্রাকে আমরা নরমালি হচ্ছে এস দিয়ে প্রকাশ করি। ঝাপসা হয়ে গেছে মনে হয় একটু, আমি ক্লিয়ার করি। এবার হোপফুলি ক্লিয়ার আছে। সো আমাদের প্রথমে মোলারিটি বের করব। মোলারিটি হচ্ছে নরমাল এককে নরমালি যে ঘনমাত্রা আমরা বের করি। সো নরমালি ঘনমাত্রাকে আমরা এইভাবে লিখতে পারি S ইজ ইকুয়াল টু N/V। এটা একটু আগে আমরা দেখছি মোল সংখ্যা N ইজ ইকুয়াল টু SV লেখা যায়। সো সেইখান থেকে S ইজ ইকুয়াল টু আমরা লিখছি N/V। সো তাই যদি হয়, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের দেখি মোল সংখ্যা এবং আয়তন এখানে দেওয়া আছে কিনা, আমরা বের করতে পারি কিনা। এখানে দেখো আয়তনটা দেওয়া আছে 200 সেন্টিমিটার কিউব, তাহলে ভি এর জায়গায় ভি হচ্ছে 200 সেন্টিমিটার কিউব। তো সেন্টিমিটার কিউবকে কিন্তু লিটারে আনতে হবে, এটা কিন্তু এখানে লিটার এক ইউনিটে থাকবে। তো সেন্টিমিটার কিউবকে লিটারে আনতে হইলে কি করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে এটা লিটার চলে আসবে। তো আমরা পাবো হচ্ছে 0.2 লিটার। তো ভি পেয়ে গেলাম। এন মোল সংখ্যা বের করতে হবে। তো মোল সংখ্যা এন কেমনে বের করব, দেখো 22.5 গ্রাম এটার ভর দেওয়া আছে। তো এটার প্রদত্ত ভর দেওয়া, তাহলে এখান থেকে আমরা মোল সংখ্যা পাইতে পারবো। মোল সংখ্যা এন ইজিক্যাল টু আমরা কি জানি, প্রদত্ত ভর বাই আণবিক ভর। তাহলে এটার প্রদত্ত ভর পাই হচ্ছে 22.5। আর এই যে বড় সংকেতটা দেওয়া আছে, এটার তুমি যদি আণবিক ভর বের করো, তুমি ক্যালকুলেশন করে পাবা হচ্ছে এর আণবিক ভরটা 286 পাবা। 286 মানে এই পর্যন্ত তো জানা আছে। Na2CO3 টা হচ্ছে 106, আর এটার জন্য যদি ক্যালকুলেশন করো, মুট করবা, মুট করে 286 পাবা। তাহলে এটার মোল সংখ্যা আসবে হচ্ছে 0.07867 এরকম। তাহলে মোল সংখ্যা পেয়ে গেলা, আয়তন পেয়ে গেলা, এখানে বসাই দাও, তোমার অঙ্ক হয়ে গেল। তাহলে মোল সংখ্যা হচ্ছে কত, 0.07867। আয়তন হচ্ছে কত, পাইছো 0.2। তাহলে ক্যালকুলেটর চাপো, এস চলে আসবে 0.39 পাবা মোলার। তাহলে এটা হচ্ছে কি মোলারিটি। তাহলে মোলারিটি তুমি পেয়ে গেলা 0.39 মোলার। এখন বের করতে হবে নর্মালিটি। নর্মালিটির একটা সূত্র মনে রাখবা, তাহলে আর কখনো ভুল হবে না। নর্মালিটি N ইজ ইকুয়াল টু EM। নর্মালিটি N ইজ ইকুয়াল টু EM। ই দিয়ে হচ্ছে তুল্য সংখ্যা, এম দিয়ে হচ্ছে মোলারিটি। তাহলে Na2CO3 এর তুল্য সংখ্যা কত, একটু আগে কিন্তু আমরা করছি, আর তুল্য সংখ্যা হচ্ছে 2। মোলারিটি কত, এখানে আনসার পাইছি 0.39। তাহলে আমরা এই নর্মালিটি কত পেয়ে যাব, 0.78 নর্মাল। এই এম দিয়ে কি বোঝায়, এটা নর্মাল দ্রবণ, নর্মালিটি এককে ঘনমাত্রা। তাহলে এটার মোলারিটির আনসারটা হচ্ছে এটা, নর্মালিটির আনসারটা হচ্ছে এইটা। হ্যাঁ, মোটামুটি সহজ অঙ্ক, কিন্তু দেখলে অনেকে হচ্ছে ঘাবড়ে যাবা। সো এই হচ্ছে আমাদের 3 নাম্বার কনসেপ্ট। ব্লার হইতেছে, হ্যাঁ একটু আগে ব্লার হইতেছিল, এখন আর হচ্ছে না। নিহাল বলতেছে ভাই আপনার আনসার কনসেপ্ট টু ভুল আসছে। আচ্ছা, আমার আনসার নাকি কনসেপ্ট টু ভুল আসছে? ভুল আসার কথা না, আছে এটা অনেকে বুঝো নাই, আমার একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি তাইলে। ভেজালের পরিমাণ যদি কখনো বের করতে বলে, ভেজালের পরিমাণ নির্ণয়ের শর্তটা হচ্ছে উপরে থাকবে ভেজাল, নিচে থাকবে ওইটার মুট পরিমাণটা। মুট পরিমাণ মানে একটা বস্তুর মধ্যে তোমার কতটুকু বিশুদ্ধ আছে কতটুকু ভেজাল আছে, দুইটাই কিন্তু বোঝায়। তাহলে আমরা নিচে কি লিখবো, বিশুদ্ধ যোগ ভেজাল, উপরে থাকবে অনলি ভেজাল। হ্যাঁ, ইনটু 100% করে দিলে আমরা শতকরা পরিমাণ পেয়ে যাব। তো এখন তুমি হচ্ছে ভেজালটা জানো, বিশুদ্ধ কতটুকু আছে সেটা জানো না, সেটা বের করার জন্যই মূলত এত কাহিনী করছি। কি কাহিনী করছি, তোমাকে বলছিল যে তোমার 2 নাম্বারটা আবার একটা, হ্যাঁ 2 নাম্বারটা বোঝাচ্ছি দেখো। 1.881 গ্রাম ভেজালযুক্ত Na2CO3 পানিকে দ্রবীভূত করছো, দ্রবীভূত করে এর আয়তন পাইছো 250 সেন্টিমিটার কিউব। তো এটা তোমাকে দেওয়া আছে, তাহলে তোমার দ্রবণটা কত, 250 সেন্টিমিটার কিউবের। এরপরে তোমাকে বলা যে এই দ্রবণের
25 সেন্টিমিটার কিউবের জন্য একটা ক্যালকুলেশন দেওয়া আছে যে এই দ্রবণে 25 সেন্টিমিটার কিউব 0.1 মোলার ঘনমাত্রার HCl এর এতটুকু আয়তনের দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করে, আয়তনের দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করে। তার মানে আমরা 25 সেন্টিমিটার কিউবের জন্য ক্যালকুলেশনটা করতে পারবো। এই দ্রবণে 25 সেন্টিমিটার কিউব HCl এর এতটুকুকে প্রশমিত করে। তো যদি প্রশমিত করে তাহলে তাদের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা সমান হবে যেটাকে প্রশমিত করে সেটার মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। তাহলে আমাদের হিসাব করতে হবে 25 সেন্টিমিটার কিউবের জন্য। তাহলে 25 সেন্টিমিটার কিউবে আমাদের টার্গেট কিন্তু ফাইনালি বিশুদ্ধ কতটুকু সেটা বের করা। তাহলে আমরা ধরে নিলাম 25 সেন্টিমিটার কিউব দ্রবণে বিশুদ্ধ Na2CO3 আছে x গ্রাম। তাহলে তার জন্য আমরা Na2CO3 তাহলে n মোল সংখ্যা যদি বের করতে চাই তাহলে বিশুদ্ধ কত x গ্রাম, তাহলে x ডিভাইডেড বাই এর আণবিক ভর, প্রদত্ত ভর বাই আণবিক ভর, তাহলে কি পাইলাম মোল সংখ্যা। এটা হচ্ছে বিশুদ্ধটা বের করতেছি, কারণ HCl কে যে প্রশমিত করবে বিশুদ্ধ খাটটাই কিন্তু প্রশমিত করবে, ভেজালটাও কিন্তু প্রশমিত করতে পারবে না। তাহলে বিশুদ্ধটা আমরা জানি না, ধরে নিলাম x ডিভাইডেড বাই 106 ইনটু ই হচ্ছে কত তুল্য সংখ্যা সমান HCl এর মোল সংখ্যা। মোল সংখ্যা কেমনে বের করব SV, তাহলে মোল সংখ্যা এটার কিন্তু HCl এর ঘনমাত্রা দেওয়া 0.1 এর S বসাই দিলাম V 24.05 সেন্টিমিটার কিউব আছে, 1000 দিয়ে ভাগ করলে লিটারে চলে যাবে, সো SV বসাই দিলাম ইনটু ইটা হচ্ছে HCl এর তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা হচ্ছে 1। ক্যালকুলেশন করে এখান থেকে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 0.1275 গ্রাম। তাহলে এটা হচ্ছে কতটুকু দ্রবণে 25 সেন্টিমিটার কিউব দ্রবণে, কিন্তু আমাদের দ্রবণটা কত মিটার কিউবে সেন্টিমিটার কিউবে 250 এর। তাহলে 25 সেন্টিমিটার কিউবে বিশুদ্ধ হচ্ছে 0.1275, তাহলে 250 সেন্টিমিটার কিউব দ্রবণে বিশুদ্ধ কত, এটার সাথে 10 গুণ হয়ে যাবে না? বা তুমি এইভাবে বুঝো ঐকিক নিয়মে, ডাব্বেটা নিহাল কথা হচ্ছে এটা মাইনাস করবো না, বুঝো না আমি বাকনামি করো। দেখো 25 সেন্টিমিটার কিউব দ্রবণে বিশুদ্ধ Na2CO3 আমরা পাইলাম 1.27 গ্রাম। এখন তোমাকে বের করতে হবে কি ভেজালের শতকরা পরিমাণ। তাহলে যে কোনো কিছুর মধ্যে ভেজাল কতটুকু আছে এটা যদি তুমি বের করতে চাও কিভাবে বের করবা, তুমি উপরে লিখবা কি ভেজালটা, নিচে লিখবা ওইটার মুট জিনিসটা। দেখো এইভাবে বুঝো, ধরো এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে কিছু ভেজাল আছে, ভেজালের পরিমাণ আমরা ধরে নিলাম x, এই x পরিমাণ হচ্ছে ভেজাল আছে, আর বিশুদ্ধ আছে হচ্ছে y পরিমাণ। হ্যাঁ, তাহলে আমরা যদি এইটাতে ভেজাল কতটুকু আছে, xটা কি বললাম ভেজাল, yটা কি বিশুদ্ধ। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে ভেজালের শতকরা পরিমাণ বের করতে চাই কেমনে বের করব, আমরা দেখব এটার মধ্যে মুট কতটুকু আছে, তাহলে মুট আছে কত x প্লাস ওয়াই, ভেজাল আছে কতটুকু x ইন্টু যদি 100% করে দেই তাহলে কি পেয়ে যাব, শতকরাই ভেজালটুকু পেয়ে যাব না, শতকরাই ভেজালটুকু পেয়ে যাব। কিন্তু আমাদের বের করতে বলছে যে Na2CO3 এর মধ্যে এতটুকু ভেজাল দেওয়া আছে, এটার শতকরা পরিমাণ কত। তাহলে আমরা কি করব, আমরা বের করব ভেজাল তো দেওয়াই আছে, সো উপরে ভেজাল থাকবে, নিচে থাকবে বিশুদ্ধ যোগ ভেজাল, কারণ এটার মধ্যে ভেজাল যেহেতু আছে বিশুদ্ধ তো আছে, তাহলে এটা মুট পরিমাণটা কত, নিচে থাকবে মুট পরিমাণ, উপরে থাকবে ভেজালের পরিমাণ, তাহলে আমরা পেয়ে যাব ভেজালের শতকরা পরিমাণ। ওকে, সো নিহাল হোপফুলি এবার বুঝছো, পাকনামি করে না, এটা বিয়োগ হবে না যোগ হবে। এইখান না বুঝলে এখান থেকে বুঝো, ধরো একটা পাত্র, পাত্রের মধ্যে ভেজাল কতটুকু, ভেজালের শতকরা পরিমাণ তোমার কাছে জানতে চাইছে, তাহলে বলে দিলাম এখানে এক্স পরিমাণ ভেজাল আছে, ওয়াইটা হচ্ছে বিশুদ্ধ। তাহলে এটার ভেজাল তুমি কেমনে বের করতা, উপরে থাকতো এক্স ভেজাল কতটুকু, নিচে থাকতো এটার মোট পরিমাণ, মোট পরিমাণ কত ভেজাল যুগ বিশুদ্ধ এক্স প্লাস ওয়াই ইন্টু 100%। ওকে, সো আমরা ক্যালকুলেশন করে বের করছি 250 সেন্টিমিটার কিউব দ্রবণে বিশুদ্ধ আছে এতটুকু, আর ভেজাল কত আগে থেকেই দেওয়া ছিল, তাহলে ভেজালের শতকরা পরিমাণ হবে কত 1.881 ডিভাইডেড বাই বিশুদ্ধ যোগ ভেজাল ইনটু 100% করে দিলে আমরা পেয়ে যাবো। ওকে, হোপফুলি এবার সবাই বুঝছো, এরবারে আর কোনো কথা থাকার কথা না। আচ্ছা, তো ঠিক আছে, গেল আমাদের এটা 3 নাম্বার কনসেপ্ট আমরা বুঝলাম। 3 নাম্বার কনসেপ্টটা মোলারিটি নরমালিটি, খুব অঙ্ক দেখে অনেকে ঘাবড়ে যাবে কিন্তু জিনিসটা সোজা। ওকে, সো গেল 3 নাম্বার। এরপর আমরা যেটা দেখব 4 নাম্বার প্রবলেম। 4 নাম্বার প্রবলেমটা হচ্ছে যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 780 মিলিমিটার পারদ চাপে 500 সেন্টিমিটার কিউব H2 পাওয়ার জন্য কত ভরের জিঙ্ক লঘু H2SO4 এ দ্রবীভূত করতে হবে। তাহলে আমাদের দরকার হচ্ছে H2 পাইতে হবে, জিঙ্ক লঘু H2SO4 এ দ্রবীভূত করে সেই H2টা পাবো। তাহলে বিক্রিয়াটা কেমন হবে, বিক্রিয়াটা হবে জিঙ্ক প্লাস H2SO4 কে যদি আমরা বিক্রিয়া করি সেখান থেকে পাবো জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে H2। এই বিক্রিয়াটা থেকে কিন্তু আমরা জিঙ্ককে লঘু H2SO4 এর সাথে বিক্রিয়া করে আমরা H2 পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এটা বের করতে বলছে যে তোমার
পাওয়ার জন্য কত ভরের জিঙ্ক ব্যবহার করতে হবে, জিঙ্কের ভর বের করতে হবে আমাদের। তাহলে এখান থেকে আমরা বিক্রিয়া থেকে কি দেখতে পাইতেছি বলতো, যে 1 মোল জিঙ্ক, এখানে দেখো জিঙ্কের মোল সংখ্যা কত 1, H2 এর মোল সংখ্যা কত 1। তার মানে এখান থেকে আমরা এইটুকু বলতে পারি না যে 1 মোল জিঙ্ক আসলে 1 মোল H2 এর সমান, এটা কিন্তু বলতেই পারি চাইলে। তাহলে আমরা দেখব তোমার জিঙ্কের ভর বের করতে হবে। তাহলে আমরা H2 এর জন্য কিছু জিনিসপাতি দেখো দেওয়া আছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এতটুকু চাপ, এতটুকু হচ্ছে আয়তন, এর H2 পাইতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা আসবো, আসার আগে এইটুকুতে ক্যালকুলেশন করে আসি। আমরা জানি পিভি ইজিক্যাল টু এনআরটি। সো এখান থেকে আমরা বের করতে পারি কি কি দেওয়া আছে দেখি, তাপমাত্রা দেওয়া, চাপ দেওয়া, আয়তন দেওয়া। তাহলে এখান থেকে আমরা মোল সংখ্যা বের করে নিই। তাহলে মোল সংখ্যা এন ইজিক্যাল টু পিভি বাই আরটি। এখন পি, পি হচ্ছে 780 মিলিমিটার এইচজিতে দেওয়া। সো এটাকে যদি আমরা এটিএম এ আনতে চাই তাহলে কি করতে হবে, 780 বাই 760, 760 মিলিমিটার এইচজি হচ্ছে 1 এটিএম। সো 780 যদি থাকে, এটাকে 760 দিয়ে ভাগ করে দিলে এটিএম এ চলে আসবে। পি লিখলাম। ভি, ভিটা দেওয়া আছে সেন্টিমিটার কিউবে, 500 সেন্টিমিটার কিউবে। সো এটাকে যদি 1000 দিয়ে ভাগ দেই তাহলে কিসে চলে আসবে, লিটারে চলে আসবে। কিন্তু 1000 দিয়ে ভাগ দিলে সেন্টিমিটার কিউবকে 1000 দিয়ে ভাগ দিতে হয়। ওকে, সো আমরা উপরে বসে দিলাম পিভি। আর তাহলে দেখো এটা এটিএম এ, এটা লিটারে। আমরা কিন্তু জানি যে লিটার এটিএম এককে আর এর ভ্যালু কত, 0.0821। কখন, লিটার এটমসফেরিক ইউনিটে থাকলে। তাহলে আর এর ভ্যালু বসাবো 0.0821 ইন্টু টি, টি হচ্ছে তাপমাত্রা। 27 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিলে আমরা কত পাবো, 300 কেলভিন। সো এইটাকে তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে আনসারটা আসবে হচ্ছে 0.0208 মোল। তাহলে এইখানে যে কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনের জন্য H2 হচ্ছে H2 এর মোল সংখ্যা কত পাচ্ছি, 0.0208 মোল। আচ্ছা, তো আমরা বিক্রিয়া থেকে দেখতেছি 1 মোল জিঙ্ক 1 মোল H2 এর সমান। তাহলে 0.0208 মোল H2 কতটুকু জিঙ্কের সমান হবে। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি না যে 1 মোল জিঙ্ক যদি 1 মোল H2 সমান হয়, তাহলে 0.0208 মোল H2 কি, 0.208 মোল জিঙ্ক 0.208 মোল H2 এর সমান হবে। এটা কিন্তু আমরা এখান থেকে দেখে বুঝতেছি। তার মানে এই কন্ডিশনের জন্য যে পরিমাণ H2 পাওয়ার কথা বলছে, মানে এই এতটুকু H2 পাওয়ার জন্য জিঙ্কের মোল সংখ্যা কত হওয়া লাগবে, 0.0208 মোল জিঙ্ক আমাদের লাগবে। তাহলে এটা হচ্ছে জিঙ্কের মোল সংখ্যা। আমাদের বের করতে হবে কত ভরের জিঙ্ক। তাহলে মোল সংখ্যা থেকে ভর বের করা তো খুব সহজ। আমরা জানি মোল সংখ্যা N ইজিক্যাল টু W/M। তাহলে এখান থেকে W ইজিক্যাল টু বসাই দেবো কি, NM। তাহলে N হচ্ছে মোল সংখ্যা, আমরা পাইছি 0.0208 ইন্টু M হচ্ছে আণবিক ভর, কার, জিঙ্কের। জিঙ্কের পারমাণবিক ভর জন্য কত, 63.5 মোস্ট প্রবাবলি, যদি আমি ভুল না করি। হ্যাঁ, 63.5। সো আমরা যদি ক্যালকুলেশন করি পাবো হচ্ছে 1.363 গ্রাম। তার মানে যে কন্ডিশন দেওয়া, যতটুকু H2 পাইতে চাইছে, এতটুকু H2 মানে হচ্ছে 0.0208 মোল H2। সো 0.020 মোল H2 মানে 0.0208 মোল জিঙ্কও। তো জিঙ্কের এতটুকু মোলের জন্য কতটুকু ভরের জিঙ্ক লাগবে, 1.363 গ্রাম ভরের জিঙ্ক লাগবে। দিস ইজ দ্য আনসার, যেটা আমাদের বের করতে বলছিল, কত ভরের জিঙ্ক এখানে দ্রবীভূত করতে হবে। হ্যাঁ, তো হোপফুলি সবাই বুঝছো। এটা গেল আমাদের 4 নাম্বার কনসেপ্ট। তারপরে আমরা 5 নাম্বার কনসেপ্টে আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে আয়ন সমতাকরণ। এই চ্যাপ্টারের শেষের দিকে তোমার আয়ন সমতাকরণ আছে, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে। সো ইঞ্জিনিয়ারিং এ বা তোমাদের একাডেমিকেও আয়ন সমতাকরণ থেকে প্রশ্ন আসে, ইঞ্জিনিয়ারিং এও আসতে দেখা যায়। সো আমরা একটা আয়ন সমতাকরণ করে দেখাই, বাকিগুলা হচ্ছে তোমরা করতে পারবা। মোকসেদা বলতেছে কপারের 63.5, কপারের কি বলো, আমি তো জানতাম জিঙ্কের, আমি কি ভুল করছি। 0.0208 ইন্টু 63.5। ও হ্যাঁ, জিঙ্কের কত আসবে, জিঙ্কের হবে হচ্ছে, হ্যাঁ আগেরটাতে একটু ভুল হয়েছে, এটা 63.5 হচ্ছে কপারের।
এটা কপারের, জিঙ্কের হচ্ছে 65 না, 0.0208 ইন্টু 65.5। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ মোকসেদা। এখানে এটা কপারের পারমাণবিক ভর, এটা ভুল হয়েছে, এটা হচ্ছে জিঙ্কের জন্য 65 হবে, 65.5 বা 65.4 অলমোস্ট মোটামুটি। সো 65.4 বসাইলে আনসার এটা পাবা। আনসার ঠিকই বসাইছি, কিন্তু এখানে এটা ভুল বসাইছিলাম আমি। তো জিঙ্কের পারমাণবিক ভরটা হচ্ছে 65.4 এরকম। আচ্ছা, তো এটা বসাই দিলে এই অ্যান্সারটা পাবা। তো এইগুলো হচ্ছে কনসেপ্ট 4, এবং এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখন কনসেপ্ট 5। এটা আজকে আমাদের লাস্ট কনসেপ্ট। তো চলো আমরা বোঝার চেষ্টা করি আয়ন সমুদ্রকরণ কিভাবে করতে হয়। তো এখানে যেটা হয়, তোমার একটা জারক থাকে, একটা বিজারক থাকে, এবং এটা হচ্ছে মাধ্যম। লঘু H2SO4, লঘু H2SO4টা জারক বা বিজারক হিসেবে কাজ করতে পারে না। এটা জাস্ট বিক্রিয়ার মাধ্যমটাকে নির্দেশ করে, যে H2SO4 আছে মানে এটা অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করতেছে। সো এটা মাধ্যম বোঝায়। আর এখানে দুইটার মধ্যে একটা জারক হবে, একটা বিজারক হবে। কোনটা জারক কোনটা বিজারক আমরা কিন্তু মোটামুটি জানি, দেখে মোটামুটি জারক বিজারক চিনতে পারি। এইটা জারক কেন জারক, কারণ ও হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিবে। এখানে যে ক্রোমিয়াম আছে, ক্রোমিয়ামটা এখানে হচ্ছে তোমার মেইন পরমাণু, ও হচ্ছে কি করবে, ইলেকট্রন ছেড়ে দিবে। ইলেকট্রন যে ছেড়ে দেয়, সরি একটু ভুল বলছি আমি। আচ্ছা, এটা জারক আর এটা হচ্ছে বিজারক। এটা ইলেকট্রন গ্রহণ করবে। তো আমরা দেখি জারক এবং বিজারক যদি আমরা চিনে যাই, আমরা বিক্রিয়াগুলো দেখি। সো আমরা জারকের আমরা জানি কি ঘটবে, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আমরা দেখি বিজারণ অর্ধ বিক্রিয়াটা কিরকম হয়। আচ্ছা, তো বিজারণ অর্ধবিক্রিয়ায় কি কি থাকবে, K2Cr2O7। এর মধ্যে K2 এটা হচ্ছে দর্শকায়ন, দর্শকায়নের কোনো পরিবর্তন হয় না বিক্রিয়ার আগে বা পরে। তো এই কারণে আমরা বিক্রিয়া লেখার সময় দর্শকায়ন বাদে লিখবো। সো যদি দর্শকায়ন বাদে লিখি K2Cr2O7, এটাকে যদি আমরা বিশ্লিষ্ট করি এরকমটা পাবো যে 2K প্লাস প্লাস Cr2O7 2 মাইনাস। তার মানে দর্শকায়ন বাদ দিলে এটার মেইন অংশটা হচ্ছে এটা Cr2O7 2 মাইনাস, এরকম। তো এইটাকে বেসিক্যালি আমাদের বিক্রিয়া করানো লাগবে। তো বিক্রিয়া করাইলে আমরা জানি যে বিক্রিয়ার পরে ক্রোমিয়াম কি হয়ে যায়, ক্রোমিয়াম 3+ হয়ে যায়। ক্রোমিয়াম বিক্রিয়ার পরে ক্রোমিয়াম 3+ পরিবর্তিত হয়। এখানে দুইটা ক্রোমিয়াম আছে, সো এর সামনে কি দিয়ে দিব, 2 দিয়ে দিব, দিলাম। আরো কি করতে হবে দেখো, এইখানে যদি অক্সিজেন থাকে বাম পাশে, জারণ বিজারণ বিক্রিয়ার তোমার নিয়মাবলী হচ্ছে বাম পাশে যদি অক্সিজেন থাকে, যতগুলো অক্সিজেন থাকে ডান পাশে ততগুলো পানি তৈরি হবে। তাহলে এখানে কি তৈরি হলো, পানি তৈরি হলো। কতগুলা, 7টা পানি। এখন কি বললাম, যতগুলো অক্সিজেন থাকবে ডান পাশে ততগুলো পানি দিয়ে দিবা, দিলা পানি, তাহলে 7টা অক্সিজেন। কিন্তু এখানে পানি হইতে হলে আরো কি 14টা হাইড্রোজেনও লাগে না? তাহলে এই 14টা হাইড্রোজেন কই থেকে পাইলাম, এই 14টা হাইড্রোজেন কিন্তু এই দিকে যুক্ত করে দেওয়া লাগবে। তাহলে 14H+, বিক্রিয়ার সাথে আমরা যুক্ত করে দিলাম 14H+। এখনো কিন্তু বিক্রিয়া সমতা করা হয় নাই, কারণ আমরা শুধুমাত্র তোমার অনুপরমাণু সমতা করছি, যে এখানে দুইটা ক্রোমিয়াম, এখানে দুইটা ক্রোমিয়াম, 7টা অক্সিজেন 14টা হাইড্রোজেন 14টা হাইড্রোজেন। আর একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে চার্জেরও কিন্তু সমতা করা লাগবে। চার্জের সমতা করবো কিভাবে, দেখো এই পাশে আমাদের মোট চার্জ কত, এই পাশে মোট চার্জ হচ্ছে 14টা H+ আছে, মানে এখানে তোমার চার্জের পরিমাণ হচ্ছে 14+, আর এটাতে O2 মাইনাস আছে, তার মানে কি 2 মাইনাস মাইনাস 2। তাহলে এই দিকে মোট চার্জের পরিমাণ কত, মোট চার্জের পরিমাণ হচ্ছে +12। আর এই দিকে মোট চার্জ কত দেখো, একটা ক্রোমিয়ামের চার্জ হচ্ছে +3, দুইটা ক্রোমিয়ামের চার্জ কত +6, আর কিন্তু কোনো চার্জ নাই। তাহলে এই পাশে চার্জ হচ্ছে +12, এই পাশে প্লাস চার্জ হচ্ছে +6। তাহলে কি করা যায়, আমরা এই পাশে 6টা ইলেকট্রন যদি যোগ করে দেই, তাহলে ইলেকট্রনের চার্জ আমরা জানি কি নেগেটিভ, তাহলে 6টা ইলেকট্রনের চার্জ কত হবে, -6। তাহলে তোমার এই পাশে এখন আর মোট চার্জ থাকবে কত, +6 কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই পাশেও +6, এই পাশেও +6 হয়ে গেল। তার মানে এই যে ক্রোমিয়াম পটাশিয়াম ডাইক্রোমেটের যে এই যে ক্রোমেট অংশটা, এইটা যে Cr3+ হয়, ও আসলে 6টা ইলেকট্রন গ্রহণ করে হয়। এই যে 6টা ইলেকট্রন গ্রহণ করতেছে, ইলেকট্রনের গ্রহণ মানে কি, বিজারণ। কে গ্রহণ করে, জারক। তো এটা জারক ইলেকট্রন গ্রহণ করতেছে, তো তার বিক্রিয়াটা বিজারণ। তো আমরা লিখলাম বিজারণ অর্ধ বিক্রিয়া এইভাবে। হ্যাঁ, তো এটা হোপফুলি সবাই বুঝছো। তো এটা বুঝলে এখন আমরা দেখবো জারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ অর্ধ বিক্রিয়ায় ওই আগের মতো কথা, FeSO4টা বিজারক, তাহলে ওর জারণ করবে। FeSO4 এর মধ্যে Feটা হচ্ছে মেইন অংশ, SO4টা দর্শকায়ন। তো যদি দর্শকায়ন বাদ দেই, এখানে Fe কি হিসাবে থাকবে, Fe2+। দেখো FeSO4 এটাকে কিভাবে লেখা যায়, Fe2+SO4
টু মাইনাস এভাবে কিন্তু লেখা যায়। তার মানে দর্শক আয়নটা যদি বাদ দেই আমাদের থাকবে Fe2+। সো Fe2+ আমরা জানি পরিবর্তিত হয়ে কি হয়, Fe3+ এ কনভার্টেড হয়। সো Fe2+ Fe3+ থেকে তো এমনি এমনি হইতে পারবে না, কি করা লাগবে বলো তো? আমরা জানি যে এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, চলে গিয়ে সে Fe3+ হইতে পারবে। এখন ইউপ্যাকের নিয়ম অনুসারে এদিক থেকে ইলেকট্রন বিয়োগ করা যায় না, ওই দিকে যোগ করে দিতে হয়। তাহলে এইদিকে যোগ করে দিলাম, তাহলে এই ইলেকট্রনটা এই পাশে আনলে কি হয়ে যাবে, মাইনাস ইলেকট্রন। মানে কি করছে, Fe2+ আরো একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে এটাতে পরিণত হয়েছে। ইলেকট্রনের ছাড়ন বানাচ্ছে জারণ, তো এটার জারণ ঘটছে। এটা যদি জারণ ঘটে ও নিজে কি বিজারক, তাহলে জারণ অর্ধ বিক্রিয়া এটা, বিজারণ অর্ধ বিক্রিয়া এটা। এখন আমরা যদি এটার সমতাকৃত বিক্রিয়াটা দেখতে চাই, তাহলে সমতাকৃত বিক্রিয়াটা কেমন হবে? আমরা দেখো এখানে আছে 6টা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, আমরা এই টার্মসটাকে 6 দিয়ে গুণ করে দিব। তাহলে এটাকে 6 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটাকে যদি 6 দিয়ে গুণ করে দেই, তাহলে দেখো এখানে এখন 6টা ইলেকট্রন ডান পাশে আছে, এখানে 6টা ইলেকট্রন বাম পাশে আছে। তো এটাকে বাম পাশে আনলে কি হয়ে যেত, -6 ইলেকট্রন। তাহলে প্লাস মাইনাসে কাটাকাটি চলে যেত। তো আমরা এই পাশ থেকে এই পাশে কাটা ফেলতে পারি। যারা বুঝো নাই কিভাবে কাটলাম, এই পাশে এই পাশে দেখো, এটাকে বাম পাশে আনলে কি হয়ে যেত, -6ই। সো এটা আছে বাম পাশে +6ই, এটা -6 হলে কাটাকাটি চলে যেত। সো আমরা কেটে ফেললাম। এখন বাকি থাকলো কি, বাকি থাকলো যেগুলো এগুলো লিখে ফেলবো। Cr2O7 2 মাইনাস প্লাস হচ্ছে 14H+, এখানে থাকলো +6 Fe2+, প্লাস এখানে থাকলো 2, মানে বিক্রিয়া করলো, বিক্রিয়া করার পরে ডান পাশে তৈরি হইলো হচ্ছে 2Cr3+ প্লাস 7H2O প্লাস 6Fe3+। এইটাই হচ্ছে সমদ্রাকৃত জারণ বিজারণ বিক্রিয়া। এখন তুমি দর্শক আয়নগুলো অ্যাড করে দিতে পারো, এটার সাথে পটাশিয়াম অ্যাড করবা, এখানে SO4 অ্যাড করবা, SO4 অ্যাড করবা, বাদ বাকি যেগুলোর সাথে বিক্রিয়া করে দিলে তোমার আনসারটা হয়ে যাবে। তো এগুলা থেকে প্রশ্ন আসে কিরকম, যে এটা হয়তো দিল, এটা হয়তো দিল, ইলেকট্রন সংখ্যাটা কত সেটা জানতেও চাইতে পারে, যে কতগুলা ইলেকট্রনের আদান প্রদান এখানে হয়। এখানে কিন্তু 6টা ইলেকট্রনের আদান প্রদান হয়। হ্যাঁ, সো এই হচ্ছে 5 নাম্বার কনসেপ্ট, জারণ বিজারণ আয়ন সমতাকরণ। এটা আমি সংক্ষেপে আরেকবার রিভিউ করে দেখো। তোমার একটা জারক থাকবে, একটা বিজারক থাকবে, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে মাধ্যম বোঝাবে। তো এটা অম্লীয় মাধ্যম বোঝাইতেছে, তো এটা আমাদের জারক, এটা বিজারক। তো জারকটাকে দর্শক আয়ন বাদে লিখবো, লিখলাম দর্শক আয়ন বাদে। এর কি করব, এটা বিক্রিয়া করে কি হয় এটা তুমি আগে থেকে জানবা, বইয়ে একটা চার্ট দেওয়া আছে, দেখবা যে এই পটাশিয়াম ডাইক্রোমেট থেকে বিক্রিয়া করে Cr3+ তৈরি করে। তাহলে Cr3+ তৈরি করলো, আর যতগুলো অক্সিজেন থাকবে ডান পাশে ততগুলো পানি দিয়ে দিবা। তো পানি দেওয়ার জন্য অতিরিক্ত কিছু হাইড্রোজেন, তো ওই হাইড্রোজেনগুলো এই পাশে যোগ করে দেওয়া লাগবে। তো 7 দুগুণে 14টা হাইড্রোজেন, এই পাশে 14H+ কিন্তু দেওয়া লাগবে, দিলাম। তারপরে তোমার চার্জের সমতা করা লাগবে, চার্জের সমতা করার জন্য যে কোনো এক পাশে ইলেকট্রন যোগ করে দেওয়া লাগবে। তো যে পাশে পজিটিভ চার্জ বেশি ওই পাশে ইলেকট্রন যোগ করলাম, আমরা যোগ করে চার্জেরও সমতা করলাম। এটার বেলায় খুব সিম্পল বিক্রিয়া, বিক্রিয়া করে দেখালাম। এখন হচ্ছে ইলেকট্রনগুলো বিক্রিয়ায় থাকবে না। আমরা জানি জারণ বিজারণ যুগপৎ ঘটে, মানে জারক বিজারক যতগুলা ইলেকট্রন গ্রহণ করবে, জারক ঠিক ততগুলো ইলেকট্রনই ছাড়বে। তো এটা যদি সমান করতে হয় তাহলে কি করা লাগবে, যে কোনো একটাকে তুমি গুণ করে দিতে পারো, একটাকে বা দুইটাকে। অনেক সময় না মিললে দেখা যায় এটাকে 3 দিয়ে গুণ করা লাগে, এটাকে 2 দিয়ে গুণ করা লাগে। হ্যাঁ, তো গুণ করে ক্যালকুলেশন করে তুমি কাটাকাটি যাবে ইলেকট্রনগুলো, এরপরে যা বাকি থাকবে ওগুলো লিখে ফেলবা। আচ্ছা, শাকের আলী বলছে ওই পাশে কেন লেখা যায় না, মানে এই ইলেকট্রনটাকে আমরা এই পাশে কেন লিখতে পারবো না, -Fe কেন লিখতে পারবো না? এটা হচ্ছে ইউপেক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রি নামে একটা তোমার অর্গানাইজেশন আছে, যেটার তুই যে তুমি জৈব যৌগকে ইউপেক নামকরণ শিখছো, ওইখানে কি তুমি ইচ্ছা মতো চাইলে করতে পারতো? তোমাকে অনেক রুলস মানা লাগতো না, যে কার্যকরীমূলক তোমার যে পাশ থেকে নাম্বারিং শুরু করবা কার্যকরীমূলক যেন সর্বনিম্ন হয়, এরকম অনেক নিয়ম টিয়ম ছিল। তো ইউপেক একটা নিয়ম বাইধা দিছে যে তুমি এই ইলেকট্রনটাকে এই পাশ থেকে মাইনাস করতে পারবা না, ওই পাশে নিয়ে যোগ করতে হবে। এটা ইউপেকের রুলস, বোঝা গেল? ওকে, তো শাকের আলী হোপফুলি বুঝছে। আর তো আজকে ক্লাস এই পর্যন্ত, 5টা কনসেপ্ট আমরা পড়লাম। হোমওয়ার্ক কি বলতো, হোমওয়ার্ক হচ্ছে যে কনসেপ্টগুলো করালাম এগুলা খাতায় ফ্রেশ করে সলভ করবা, সলভ করে আমাকে ইনবক্সে দেখাবা অথবা এইচএসসি এডুকেশন বাংলাদেশ গ্রুপে পোস্ট করে দিবা। তো আজকে ক্লাস এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। সবাই আজকে জুম্মাবার, জুম্মাবার আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।